হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12 রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ স্ট্রেট লাইন ইন 3D সেটার উপর আমি এই ভিডিওটা তৈরি করছি। অলরেডি ক্লাস 11-এ তোমরা স্ট্রেট লাইন ইন 2D মানে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে স্ট্রেট লাইন কীভাবে আমরা ইকুয়েশন লিখতে পারি অথবা সেই রিলেটেড কী কী ফর্মুলাস আছে অথবা ভ্যারাইটিস ডিটেলিংয়ের উপর বিভিন্ন ম্যাথামেটিক্স শিখেছো বা বিভিন্ন আলোচনা হয়েছে। ক্লাস 12-এ এখন আমরা এই জিনিসটা শিখবো যে স্ট্রেট লাইন ইন 3D মিনস 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে একটা স্ট্রেট লাইনের সমীকরণকে আমরা কীভাবে লিখতে পারি, এমনকি এই সমীকরণের উপর বেস করে বা এই ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা কী কী টাইপের ম্যাথস প্রবলেমকে সলভ করতে পারি বা বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলভ করতে পারি, সেই সব নিয়ে ডিসকাশন হবে। প্র্যাকটিক্যালি এই স্ট্রেট লাইন চ্যাপ্টারটাকে মূলত 5খানা সাব চ্যাপ্টারে ভাগ করেছে এবং চ্যাপ্টারগুলো এইভাবে 4A 4B 4C 4D 4E এরকমভাবে নাম হয়েছে। আজকে মেইনলি এই ভিডিওটার বানাবো 4A-র উপরে। 4A চ্যাপ্টারে স্ট্রেট লাইনের বেসিক কনসেপ্ট এই নিয়েই মূলত ডিসকাশনগুলো রয়েছে, মানে কীভাবে বেসিক্যালি একটা স্ট্রেট লাইনের সমীকরণকে লেখা হচ্ছে আর কি, এবং তার উপর বেস করে কী কী ফর্মুলাস আসছে বা কী কী কনসেপ্ট আসছে সেই নিয়ে ডিসকাশনটা রয়েছে। যাই হোক, চলে আসা যাক মেন জায়গায়। প্র্যাকটিক্যালি আলোচনাটাকে যদি আমরা একটু ক্লাস 11 থেকে শুরু করি, যে ক্লাস 11-এ 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা সরলরেখার সমীকরণ কীভাবে লিখতাম, আমি আলোচনাটা এখান থেকে শুরু করে তারপরে 3 ডাইমেনশনে যদি যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো প্র্যাকটিক্যালি আমরা যদি এখানটায় লিখি এরকম, যে সমীকরণটা আমরা সাধারণত কীভাবে লিখতাম নিশ্চয়ই সবার মনে আছে, যে একটা সরলরেখা যদি এই যে দুটো বিন্দু x1, y1 আর x2, y2 বিন্দুগামী হয়, তাহলে সরলরেখাটার সমীকরণটা কী হয়? সরলরেখাটার সমীকরণে আমরা লিখে থাকি হলো y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকলস টু কী হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই তো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এটা আমরা লিখে থাকি, নিশ্চয়ই সবার মনে পড়ছে। এখন ব্যাপারটা কি ঘটবে, যে এইটাকে যদি আমরা একটু চেঞ্জিং আনি বলতে কি, যে যদি আমরা y2 মাইনাস y1কে এই নিচে নিয়ে যাই আর এই x মাইনাস x1কে উপরে তুলে আনি, তাহলে কি ঘটতে পারে? তাহলে আমরা এই জিনিসটা কীভাবে লিখতে পারি, যে y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু কী হবে? এই জিনিসটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই জিনিসটা উপরে লেখা হচ্ছে x মাইনাস x1 বাই কি x2 মাইনাস x1। এখন যদি একটু ভালো করে লক্ষ্য করিস তাহলে কি দেখতে পাবি, যে অলরেডি এই বছর মানে ক্লাস 12-এর দিক কোসাইন এবং দিক অনুপাত চ্যাপ্টারের হিসাবে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে y2 মাইনাস y1 মানে কি? y2 মাইনাস y1 মানে হচ্ছে b, ওই দিক অনুপাতের b, আর x2 মাইনাস x1 মানে কি? দিক অনুপাতের a। তো প্র্যাকটিক্যালি এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এরকম পাচ্ছি যে y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু x মাইনাস x1 বাই a। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটা একটুখানি যদি এক্সটাকে আগেই লিখলাম, তাহলে x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু কী আসছে? y মাইনাস y1 বাই b, তাই তো? দুটো বিন্দুর যদি ভুজের বিয়োগফল বের করি তাহলে আমরা এই যে a জিনিসটা পাই, কোটির বিয়োগফল বের করলে b পাই, এরকমভাবে জেড পার্ট যদি থাকে কিছু তাহলে জেডের বিয়োগফলে আমরা কী পাই? c পাই। আমি একবার রিমাইন্ডার দিই নিই যে x1, y1, z1 আছে আর x2, y2, z2 যদি থাকে, তাহলে এটা যদি দিক অনুপাত বের করতে হয় যে এই দুটো বিন্দু যে জায়গায় কানেক্টেড হচ্ছে, এই কানেক্টেড সরলরেখা মানে সংযোগ সরলরেখার যদি দিক অনুপাত আমরা বের করতে চাই, তাহলে আমরা কী করি? x2 থেকে x1কে বিয়োগ করি, মানে ভুজের বিয়োগফল, কমা কি কোটির বিয়োগফল y2 মাইনাস y1 আর কি কমা z2 মাইনাস z1। এখানটায় কী দাঁড়ায়? এখানে হলো x2 মাইনাস x1টা হলো আমাদের a, y2 মাইনাস y1টা b আর z2 মাইনাস z1টা c, মানে a কমা b কমা c। এটা হলো আমাদের প্র্যাকটিক্যালি দিক অনুপাত, তাই তো? ঠিক ওরকমভাবেই আমরা দেখ x মাইনাস x1 যে x2 মাইনাস x1 ছিল ওটা জায়গায় a লিখেছি, y মাইনাস y1, y2 মাইনাস y1 জায়গায় b লিখেছি। তাহলে কি যদি জেড পার্ট থাকে তাহলে জেড পার্টের হিসাবে কি আসা উচিত এখানে? তাহলে জেড মাইনাস z1 বাই সি। প্র্যাকটিক্যালি এইটা যেটা পেলাম আমরা, এইটাই হলো 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমাদের সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করবি, এই যে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যে সরলরেখার সমীকরণ আমরা পেলাম, সেই সরলরেখার সমীকরণে
উপরে যেটা রয়েছে এই যে x1 y1 z1, এইটা কি রিপ্রেজেন্ট করছে? x1 y1 z1 রিপ্রেজেন্ট করছে কি একটা বিন্দুর স্থানাঙ্ক। আর নিচে যেটা রয়েছে মানে কি a, b, c, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? একটা সরলরেখার দিক অনুপাত, মানে একটা সরলরেখা কোন দিকে যাচ্ছে সেইটার অনুপাত কি আছে। তো প্র্যাকটিক্যালি আমরা একটু ছবি রাখার ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে ডিসকাশনটা। এই ধর একটা সরলরেখা গেল, এবার এই সরলরেখার উপর একটা পয়েন্ট আছে ধর এরকম যে x1, y1, z1, এবং এই সরলরেখাটা যেদিকে মুভ করছে সেই মুভমেন্টের দিকে দিক অনুপাতটা হলো a, b, c। ঠিক আছে, a, b, c। আচ্ছা, তাহলে আমরা এই সরলরেখাটার সমীকরণটা কী লিখতে পারবো? সরলরেখাটার সমীকরণটা তাহলে আমরা লিখতে পারবো এরকম যে x মাইনাস x1/a, মানে কীভাবে লিখছি ভালো করে বুঝে নে। কোনো একটা সরলরেখা যে বিন্দু দিয়ে পাস করছে সেই বিন্দুর কী থাকবে? এটা ভুজ থাকে, কোটি থাকে, আর এটা জেডের পার্ট থাকে। তাহলে আমাদের কী হবে? এক্স থেকে প্রথমে ভুজ বিয়োগ এক্স, এখানে কিন্তু চলরাশির কাজ করছে। যখনই কোনো সমীকরণের ব্যাপার আসে, ক্লাস 11-এ কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আশা করি সবাই করেছিস। প্র্যাকটিক্যালি ওখানে কি দেখতে পাচ্ছিস যে সমীকরণ যখনই আসে ওখানে কি আসে? যে চলরাশির বিষয়ে আসে, যে বৃত্ত হোক, সরলরেখা হোক, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, প্রত্যেকটা জায়গায় চলরাশি এক্স ওয়াই হিসাবে থাকে। এখানে কি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি ডিসকাশন করছি, তাহলে কি চলরাশি খুব স্বাভাবিকভাবে তিনটে আসবে, এক্স, ওয়াই, জেড। এখন তাহলে কি আসছে? তাহলে সমীকরণটা কী হবে? এক্স মানে ওই ফার্স্ট চলরাশি মাইনাস কি ভুজ বাই কী হবে? ফার্স্ট দিক অনুপাত মানে কি এ, ইকলস টু কী হবে? সেকেন্ড চলরাশি মানে ওয়াই মাইনাস y1 মানে কোটি ডিভাইডেড বাই কি সেকেন্ড দিক অনুপাত মানে বি, ইকলস টু কী হবে? থার্ড চলরাশি মানে জেড মাইনাস z1 বাই কী হবে? সি, মানে 3 নম্বর দিক অনুপাত। তো এইটা দেখে কারো সন্দেহ হতে পারে যে একটা সমীকরণের দুখানা ইকুয়াল কেন এলো? একটা সমীকরণে দুখানা ইকুয়াল আসে, হ্যাঁ এইটাই হলো লজিকটা। অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল নিয়ে আমরা এতদিন ধরে মানে ক্লাস 10 বা ক্লাস 11 পর্যন্ত ম্যাক্সিমাম টাইম আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি অথবা 2 ডাইমেনশনাল সব কিছু ইকুয়েশন সলভ করতে করতে একটা ধারণা আমাদের হয়ে গেছে যে ইকুয়েশন মানে হয়তো যে একটাই ইকুয়াল চিহ্ন থাকে, যার লেফট হ্যান্ড সাইড থাকবে, রাইট হ্যান্ড সাইড থাকবে। শুধু তাই হয় না, যত আমাদের ডাইমেনশন বাড়তে থাকে তত আমাদের ইকুয়াল চিহ্নও বাড়তে থাকবে। ভালো করে যদি খেয়াল করিস দেখ 2 ডাইমেনশনে কী ছিল? দুটো দিক ছিল। এইটাকে ভালো করে খেয়াল কর। 2 ডাইমেনশনাল জিওমেট্রি মানে কি দুটো দিক, মানে একটা এক্স অক্ষের দিক, একটা ওয়াই অক্ষের দিক। ওই কারণে কি হয়েছে যে একটা ইকুয়াল চিহ্ন এসছে, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে একত্রিত করা হচ্ছে বলে। ঠিক আছে, আর যখন 3 ডাইমেনশনাল কেস আসবে তার মানে কি তিনটে দিক আছে তার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে কি তিনটে অক্ষ বা তিনটে দিকের ধারণাকে একত্রিত করা হবে। তিনটে দিকের ধারণাকে একত্রিত করার জন্য তখন কি করা হচ্ছে? ওই কারণে দুটো ইকুয়াল চিহ্ন হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে 4 ডাইমেনশনাল যখন হবে তখন তিনটে ইকুয়াল চিহ্ন হবে, 5 ডাইমেনশনাল হলে চারটে ইকুয়াল চিহ্ন হবে। আমরা এরকম জেনারেলাইজ করতে পারি, যদি n ডাইমেনশনাল হয় মানে nখানা দিক থাকে তাহলে কী হবে? মানে n-1 খানা ইকুয়াল চিহ্ন হবে। অ্যাকচুয়ালি n ডাইমেনশনের বক্তব্য আসে যখন বিভিন্ন স্পেস রিসার্চ রিলেটেড বিভিন্ন ওয়ার্কস থাকে, তখন n ডাইমেনশনাল বিভিন্ন রকম ডিসকাশন আসে। কারণ পৃথিবীর বাইরে সব কিছু কিন্তু 3 ডাইমেনশনে নেই, পৃথিবীর বাইরে অনেক কিছুই ধরা হয় হায়ার ডাইমেনশনে আছে। ওই কারণে সেরকম টাইপের রিসার্চ এবং ক্যালকুলেশন দরকার পড়ে যায় আর কি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই হলো বিষয়টা। তাহলে দেখ, তাহলে আমরা মেন বিষয়টায় চলে আসি। মেন বিষয়টা হলো যে আমরা একটা স্ট্রেট লাইনের সমীকরণ পেয়ে গেলাম যে এক্স মাইনাস x1/a, ওয়াই মাইনাস y1/b, আর জেড মাইনাস z1/c। এখান থেকে আরেকটা কী জানলাম যে একটা সরলরেখা x1, y1, z1 বিন্দুগামী, আর a, b, c দিক অনুপাত বা ডিরেকশন রেশিও যুক্ত। এবং খুব ভালো করে খেয়াল করবি, লবে যে ভ্যালুটা বিয়োগ হচ্ছে সেই ভ্যালুটাই কিন্তু কি আমাদের বিন্দুকে বোঝাচ্ছে, আর হরে যে ভ্যালুটা আছে সেইটাই আমাদের কি দিক অনুপাতকে বোঝাচ্ছে। এইটা ভালো করে মানে ব্রেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিবি। আচ্ছা, এইটাই কষ্ট যদি আমরা টি ধরে নিই তাহলে আমরা এখান থেকে কী পাবো ভালো করে খেয়াল করতো। আমি অ্যাকচুয়ালি একটা অন্য ফর্মুলায় যেতে চাইছি, আর কিছুই না। এক্স মাইনাস x1 ইকোয়ালস টু এটি লিখতে পাচ্ছি, ওয়াই মাইনাস y1 ইকোয়ালস টু বিটি লিখতে পাচ্ছি, আর জেড মাইনাস z1 ইকোয়ালস টু সিটি লিখতে পাচ্ছি। এবং ভালো করে খেয়াল কর, এক্স ইকলস টু কী লেখা যাচ্ছে? x1 প্লাস এটি, ওয়াই লেখা যাচ্ছে দেখ y1 প্লাস বিটি, আর জেড লেখা যাচ্ছে দেখ z1 প্লাস সিটি। ঠিক আছে, এখন দেখ আমরা যদি এরকম করতে চাই যে এই জায়গাটা আমি একটু সরিয়ে দিচ্ছি পরবর্তী ডিসকাশনের জন্য।
আচ্ছা, আমরা দেখ ভালো করে খেয়াল কর যে আর ভেক্টর বলতে আমরা কি জানি? আর ভেক্টর যে কোনো জায়গায় আর ভেক্টর বলতে এটা মাথায় রাখবে, অ্যাকচুয়ালি বোঝায় হলো কি বোঝায়, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। যে কোনো জায়গায় আর ভেক্টর বলতে অ্যাকচুয়ালি এটা বোঝায় যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন দেখ, এক্সের ভ্যালুটা বসিয়ে দে এক্স ওয়ান প্লাস এটি, ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দে ওয়াই ওয়ান প্লাস বিটি, জেডের ভ্যালু বসিয়ে দে জেড ওয়ান প্লাস সিটি। তাহলে প্র্যাকটিক্যালি কী হচ্ছে দেখ তো ভালো করে যদি একটু খেয়াল করিস, এটাকে আমি একেবারে কী লিখতে পারি যে এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, ঠিক আছে, প্লাস এটা টি কমন নিয়ে নিলাম, টি কমন নিয়ে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। দেখ এইখানে যদি এক্সের ভ্যালুগুলো এই যে এক্স ওয়ান প্লাস এটি, ওয়াইয়ের ভ্যালু ওয়াই ওয়ান প্লাস বিটি, আর জেডের ভ্যালু জেড ওয়ান প্লাস সিটি, এগুলো বসিয়ে দিই, এগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা এই জিনিসটা দেখতে পারবো। ভেরি সিম্পল ব্যাপার, কিছু না, টি এর পার্টগুলোকে এক জায়গায় নিয়ে কমন নিয়েছি আর বাদ বাকি জিনিসগুলোকে এক জায়গায় লিখেছি। তো এখানে ভালো করে যদি একটু খেয়াল করিস যে প্রথমে যেটা পেলাম এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি একটা বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে কি ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর এই যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ পেলাম, এটা কি দিক অনুপাতের যে ভ্যালুগুলো থাকে সেইটাকে একটা ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করছে। তো প্র্যাকটিক্যালি আমরা কি পেলাম? প্র্যাকটিক্যালি আমরা পেলাম দেখ আর ভেক্টর ইকুয়ালস টু একটা বিন্দু ভেক্টর পেয়েছি, আমরা এটা বলতে পারি একটা বিন্দু ভেক্টর পেয়েছি। তো আমি ঠিক আছে, আমি একবার একটু লিখে নিই যে এক্স ওয়ান আই ক্যাপ পেয়েছি প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ পেয়েছি প্লাস জেড ওয়ান কে ক্যাপ পেয়েছি, এই জিনিসটা পেয়েছি। আর কি পেয়েছি? টি ইন্টু এ আই ক্যাপ পেয়েছি, বি জে ক্যাপ পেয়েছি, আর সি কে ক্যাপ পেয়েছি, ঠিক আছে। এখন দেখ এইটাকে কি একটা বিন্দু ভেক্টর ভাব, এ ভেক্টর নাম দেওয়া হলো, প্লাস টি ইন্টু এইটা কি ডিরেকশন রেশিও ভেক্টর, এটাকে বি ভেক্টর নাম দেওয়া হলো। তাহলে একটা সরলরেখার সমীকরণকে আমরা ভেক্টর রূপে কীভাবে লিখতে পারি? একটা সরলরেখার সমীকরণকে আমরা ভেক্টর রূপে এটা লিখতে পারি যে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। আগে যেটা পেয়েছিলাম যে ওই এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকলস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এটা হলো আমাদের কার্তেশীয় সমীকরণ। একটা সরলরেখার কি কার্তেশীয় সমীকরণ, যখন কোনো জিনিসকে এক্স ওয়াই জেডের সাহায্য নিয়ে লেখা হয় তাকে কার্তেশীয় সমীকরণ বলে। আচ্ছা, আর এইখানে যেটা আমরা ওই কার্তেশীয় সমীকরণ থেকে কিছু ইন্টারচেঞ্জিংয়ের মাধ্যমে পেলাম, এইটা যেটা পেলাম একটা সরলরেখার ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণটা কী পেলাম তাহলে? আর ভেক্টর ইকলস টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। এবং এখানে আমাকে ভালো করে খেয়াল করে নিতে হবে, এখানে এই সরলরেখাটা কোন বিন্দুগামী? এই সরলরেখাটা হলো এ ভেক্টর বিন্দুগামী, ঠিক আছে। আর হলো এটা কোন দিক অনুপাত বিশিষ্ট? এটা হলো বি ভেক্টর দিক অনুপাত বিশিষ্ট। এটাকে আমরা আরেকটু জেনারেলাইজ করি যে এরকম সাপোজ ভাব এখানে এ ভেক্টর আছে এবং এই সরলরেখাটার দিকটা হলো বি ভেক্টরের দিকে। ভেরি সিম্পল হবে এরকম বুঝবি, যেটা হলো এ ভেক্টর বিন্দু দিয়ে যাচ্ছে আর দিকটা হলো বি ভেক্টরের দিকে। মূল বিষয়টা হলো এইটা। তাহলে এই সরলরেখাটার সমীকরণ আমরা কি লিখতে পারি? আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস কি একটা যে কোনো একটা স্কেলার ভ্যালু, ওই টি যেটা এসছে টি জায়গায় আমরা ল্যামডাও লিখতে পারি, আমরা মিউ লিখতে পারি, আমরা এম এন যা খুশি লিখতে পারি। তো সাধারণত টি লেখা হয়, তো টি লিখলাম যাতে বইয়ের সাথে ওদের বুঝতে অসুবিধা না হয়। তো যাই হোক, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে শুধু এইটা মাথায় রাখতে হবে, এইটা দিয়ে আমাদের বিন্দু রিপ্রেজেন্ট হচ্ছে আর এইটা দিয়ে কি আমাদের দিক অনুপাত রিপ্রেজেন্ট হচ্ছে। আর কার্তেশীয়র ক্ষেত্রে তো আমি বলেই দিলাম, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখবি যে কোনটা দিয়ে বিন্দু রিপ্রেজেন্ট হচ্ছে আর কোনটা দিয়ে দিক অনুপাত রিপ্রেজেন্ট হচ্ছে। এই জিনিসটা মাথায় ভালো করে গিট বেঁধে রেখে দিতে হবে, কোনটা দিয়ে বিন্দু রিপ্রেজেন্ট হচ্ছে, কোনটা দিয়ে ডিরেকশন রেশিও রিপ্রেজেন্ট হচ্ছে, কারণ এগুলোর সাহায্য নিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে, নাহলে গুলিয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু পিডিএফে নিয়ে যাই। দেখ এখানে যা যা ডিসকাশন আমি করছিলাম সেই জিনিসগুলো এখানে বলেছে। 1 নম্বর কী বলছে? এ ভেক্টর বিন্দুগামী যে সরলরেখা বি ভেক্টরের সমান্তরাল। অ্যাকচুয়ালি বি ভেক্টরের সমান্তরাল কেন বলছে? আমি কিন্তু বলেছি বি ভেক্টরের দিকে হলে এই জিনিসটা হয়, বি ভেক্টরের দিকে বা বি ভেক্টরের সমান্তরাল যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে একই জিনিসই হবে। কারণটা কি? এটা মাথায় রাখবি, যে কোনো দুটো সমান্তরাল সরলরেখার কি সেম হয়? যে কোনো দুটো সমান্তরাল সরলরেখার সবসময় দিক অনুপাত সেম হবে। নিশ্চয়ই সবার মনে আছে ক্লাস 11-এ 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে যখন সরলরেখা করতাম তখন প্রবণতা বা নতি বলে একটা জিনিস থাকতো। নিশ্চয়ই মনে আছে দুটো সমান্তরাল সরলরেখার প্রবণতা বা নতির মান সেম হয়, এম দিয়ে যেটা লেখা হতো আর কি, ঠিক আছে। ওই সরলরেখার প্রবণতা বা নতি 2 ডাইমেনশনে যে রোলটা প্লে করতো, এখানে 3 ডাইমেনশনে সেই রোলটাই প্লে করছে কে? দিক অনুপাত বা ডিরেকশন রেশিও,
ঠিক আছে, তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দুটো সমান্তরাল সরলরেখার প্রবণতা বা নতি সেম। আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি বলতে পারি, দুটো সরলরেখার মানে দুটো সমান্তরাল সরলরেখার কি সেম, দিক অনুপাত সেম। ঠিক আছে, ওই কারণেই দেখ বি ভেক্টরের সমান্তরাল বলেছে। বি ভেক্টরের সমান্তরাল হোক অথবা বি ভেক্টরের দিকে হোক, দুটো ক্ষেত্রেই আমরা কী করতে পারি, এই যে একটা সরলরেখা ভেক্টর সমীকরণ কি লিখতে পারি, আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস টিবি ভেক্টর, সেটাই মাত্র ডিসকাশন করলাম। 2 নাম্বারটা দেখ কিছুই না, ওই মানে আমরা কি করে ভেক্টরের সাথে কার্তেজীয় লিঙ্কটা করছি, যে কিছুক্ষণ আগে এটা লিখে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস টি এ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস টিবি, সেই জিনিসগুলো লিখেছে এখানে, আর কিছু না। 3 নম্বর ডিসকাশন হয়ে গেছে। যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, অলরেডি ডিসকাসড হয়ে গেছে। ঠিক আছে, এটা দিয়ে আমি বেসিক জিনিস শুরু করেছি। 4 নম্বরে আমি আসছি, তার আগে দেখ 5 নম্বরটা অ্যাকচুয়ালি ডিসকাস হয়ে গেছে। এই যে অ্যাকচুয়ালি আমি স্টার্টিংটা এখান থেকে করেছি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর কি জেডের পার্ট থাকবে। জেডের পার্ট থাকলে কী হবে, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এই সমীকরণ আমরা কখন লিখি, যখন আমাদের হাতে দুটো বিন্দু জানা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কী শিখলাম, প্র্যাকটিক্যালি এটা শিখলাম যে একটা সরলরেখার সমীকরণ আমরা দুটোভাবে লিখতে পারি। যে একটা হলো, দেখ ভালো করে খেয়াল করবি বিষয়টা, একটা হলো কি, যদি একটা সরলরেখা কোন বিন্দুগামী জানি আর কোন দিকে গেছে জানি, তাহলে আমরা কি একটা বিন্দু, এই যে বিন্দুগুলো লবে বিয়োগ আকারে লিখেছি, ঠিক আছে, একটা বিন্দু আর কি তার দিক অনুপাতের সাহায্য নিয়ে লিখতে পারি। ঠিক আছে, 3 থেকে প্র্যাকটিক্যালি 1 এসছে, সেটা কি ভেক্টর রূপে লেখা হয়েছে, আর কিছুই না। তো প্র্যাকটিক্যালি একটা বিন্দু আর দিক অনুপাত যদি জানা থাকে, তাহলে আমরা ওই দুটোর সাহায্য নিয়ে একটা সরলরেখা সমীকরণ লিখতে পারি। একটা প্রসেস এইটা। আরেকটা কি ঘটতে পারে, যদি আমাদের দিক অনুপাত হাতে না থাকে, আমাদের দুটো বিন্দু জানা রয়েছে, যে একজনের স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, আরেকজনের স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু। তাহলে আমরা কি করতে পারি, তাহলেও আমরা সরলরেখা সমীকরণ লিখতে পারি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। প্র্যাকটিক্যালি হরে যেটা লিখছি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, অথবা এই ক্ষেত্রে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অথবা এই ক্ষেত্রে জেড টু মাইনাস জেড ওয়ান, সেটাই কি আমাদের দিক অনুপাতকেই রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি যাই হোক, আমাদের এখানে কি বলতে চাইছি, যে দুটো বিন্দু যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা এইভাবে লিখে থাকি। আর দুটো বিন্দু জানা থাকলে অ্যাকচুয়ালি ভেক্টর রূপে কীভাবে লিখতে পারি, সেটাই হলো 4 নম্বরে লিখেছে। সেক্ষেত্রে আমরা কী করি, সাপোজ এই দুটো বিন্দু জানা আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, আর একটা বি ভেক্টর। এখানে কিন্তু বি ভেক্টরটাকে দিক অনুপাত বোঝায়নি, কিন্তু এখানে বি ভেক্টরটা দিয়ে দিক অনুপাত বুঝিয়েছিল 1 নম্বর সূত্রতে, কিন্তু 4 নম্বর সূত্রতে কিন্তু বি ভেক্টরটা দিয়ে দিক অনুপাত বলছে না, এটা দিয়ে বি ভেক্টরটা দিয়ে কিন্তু কী বলছে, আরেকটা বিন্দুকে বোঝাতে চাইছে। কিন্তু বি কেয়ারফুল 1 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কোশ্চেন যখন সলভ করবি এক্সারসাইজে, তখন ভালো করে বুঝে নিবি যে ওই জিনিসটা 1 নম্বরের প্যাটার্নে পড়ছে না 4 নম্বরের প্যাটার্নে পড়ছে। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টরটা তো ম্যাটার নয়, ওটা তো একটা জেনারেলাইজভাবে ফর্মুলাকে ডিসকাস করার জন্য বলেছে। তো যাই হোক, 4 নম্বরের ক্ষেত্রে এ ভেক্টরটাও একটা বিন্দু, বি ভেক্টরটাও একটা বিন্দু। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সরলরেখার সমীকরণ কী লিখবো, মানে ভেক্টর সমীকরণ কী হবে, আর ভেক্টর ইকুয়ালস টু প্রথম বিন্দু ভেক্টর, মানে কি একটা এ ভেক্টর, সেটা 1 নম্বর সমীকরণও ছিল, প্লাস টি ইন্টু কী ছিল 1 নম্বর সমীকরণে, টি ইন্টু বি ভেক্টর ছিল। বি ভেক্টর দিয়ে কী বোঝাচ্ছিলাম, দিক অনুপাত বোঝাচ্ছিলাম। আচ্ছা, দিক অনুপাত আমরা আর কীভাবে বের করতে পারি, দুটো বিন্দু জানা থাকলে দুটো বিন্দুর বিয়োগফল বের করলেই পেয়ে যাই। ওই কারণে দেখ এখানটা কী করেছে, বি মাইনাস এ ভেক্টর 4 নম্বর। তাহলে এ বিও একটা বিন্দু, এও একটা বিন্দু। তো প্র্যাকটিক্যালি কী হচ্ছে, সরলরেখার সমীকরণটা কী হচ্ছে, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর, মানে একটা বিন্দুকে নিল, প্লাস টি ইন্টু দুটো বিন্দুর বিয়োগফল, মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর মাইনাস এ ভেক্টরটা এখানে কি দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করছে, মানে 1 নম্বরে বি ভেক্টরটা যে রোল প্লে করছে, 4 নম্বরে বি মাইনাস এ ভেক্টরটাই সেই রোল প্লে করছে, দিক অনুপাত বা ডিরেকশন রেশিও রোল প্লে করছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে প্রথমে কি আমাদের এ ভেক্টরই লিখতে হবে, আমরা বুঝবো কি করে কোনটা প্রথম বিন্দু কোনটা দ্বিতীয় বিন্দু। না, এ ভেক্টরই লিখতে হবে, তার কোনো মানে নেই। দ্বিতীয় যে বিন্দুটা আছে মানে বি ভেক্টর যেটা আছে, সেটাও আমরা লিখতে পারি। তাহলে আমরা কি, যে আর ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, ওকে, প্লাস টি ইন্টু, এটাকে আমরা চাইলে উল্টেও দিতে পারি, প্লাস টি ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে বিন্দু দুটোর বিয়োগফল, এটাও করতে পারি। তো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে প্রথম বিন্দুটাকেই প্রথমে বসাতেই হবে, আমরা কিন্তু দ্বিতীয় বিন্দুটাও সাহায্য নিয়ে করতে পারি। আর এখানে বিয়োগফলের ক্ষেত্রেও কিন্তু আমরা অল্টারনেট করে দিতে পারি, কারণ দুটো অল্টারনেট ভ্যালুই কিন্তু দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করে। বি মাইনাস এও দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করে, এ মাইনাস বিও দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করে। শুধু পার্থক্য কী হতে পারে, যে কেউ আরও বি মাইনাস এ করে যদি 2 3 1 বেরোয়, এ মাইনাস বি করলে কী বেরোবে, -2, -3, -1 বেরোবে। এর থেকে আলাদা আর কিচ্ছু পার্থক্যই হবে না, এবং তাতে কিছু এসে যাবে না, শুধু মাইনাসটা কমন যাবে। ঠিক আছে, তা দিয়ে কিন্তু কিছু ভুল রিপ্রেজেন্টেশন হয় না, এটা সে সরলরেখা সমীকরণকেই বোঝাবে। ওকে,
তো যাই হোক, এই গেল বিষয়টা। এই হলো 1 2 3 4 5 পর্যন্ত ডিসকাশন করলাম। আচ্ছা, 6 নাম্বার ডিসকাশনটা একেবারে বলে দিই, যে যদি 3টে বিন্দু দিয়ে দেয়, 3টে বিন্দু দিয়ে জিজ্ঞাসা করলো যে বিন্দু 3টে সমরেখ কিনা। তার শর্তটা কি বলছে? তার শর্তটা হলো ভেরি সিম্পল, যে x2 মাইনাস x1 এইটার সঙ্গে x3 মাইনাস x2 যে রেশিও, মানে দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুজ ডিভাইডেড বাই কি 3 নম্বর ভুজ মাইনাস 2 নম্বর ভুজ, ঠিক আছে, ইকুয়ালস টু কী হবে? একই সিকোয়েন্স মেনটেন করে কোটির বিয়োগফল 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 সেই কোটির রেশিও, একই রকমভাবে 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 2 জেডের ভ্যালুর রেশিও। এই তিনটে যদি ইকুয়াল হয়ে যায়, তিনটে যদি ইকুয়াল হয়, খেয়াল কর এখানে ইকুয়াল চিহ্ন, তিনটে যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি যে বিন্দু তিনটি সমরেখ। ওকে, এই হলো মূল বিষয়। আচ্ছা, তো কিছু উদাহরণ একটু দেখে ফেলা যাক, তারপরে আমি এক্সারসাইজ টাস্ক দিয়ে দেবো। এক্সারসাইজ অ্যাকচুয়ালি ফুল টাস্কই থাকবে, খুব ছোটো একটা চ্যাপ্টার 4A, ঠিক আছে, আবার ভেরি নেক্সট ডে 4B, এমনকি 4C খুবই ছোটো, হয়তো ভেরি নেক্সট ডে আমি 4B 4C একসাথেও দিতে পারি। তো যাই হোক, আজকের জন্য 4A দেবো, পুরোটাই টাস্ক থাকবে। তো উদাহরণ একটু দেখে ফেলা যাক। উদাহরণ 1 কী বলছে একটু দেখে নে, যে সরলরেখা, খেয়াল কর, যে সরলরেখা i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বিন্দুগামী ও যার অভিমুখ এই ভেক্টরের অভিমুখে বরাবর, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছে এবং সমীকরণটি কার্তেশীয় আকারে প্রকাশ করতে বলেছে। তো প্র্যাকটিক্যালি আমাদের হাতে কী আছে? আমাদের হাতে কিন্তু একটা বিন্দু আছে, ভালো করে বুঝে নিবি। একটা বিন্দু আছে মানে কি, ভাব এ ভেক্টর আছে, আর এটা কী আছে, যার অভিমুখ এত ভেক্টরের অভিমুখ বরাবর। অভিমুখ মানে কি, যার দিক আছে। অভিমুখ মানে কি, দিক। তার মানে অ্যাকচুয়ালি কি, এটা দিয়ে দিক অনুপাতটা বুঝিয়েছে, দিক অনুপাত ভেক্টর মানে কি বি ভেক্টরটা। তাহলে আমরা কি করব, সিম্পলি প্রথম যে ফর্মুলা, মানে 1 নম্বর যে ফর্মুলা, যে কি ফর্মুলা, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, ব্যাস, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এ ভেক্টরের মান পেয়ে গেছি, এ ভেক্টর এখানে লিখে দিয়েছে, বি ভেক্টরের মান পেয়ে গেছি। তাহলে এই সরলরেখা এ ভেক্টর বিন্দুগামী এবং যার অভিমুখ বি ভেক্টরের অভিমুখে, তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হবে, দেখ লিখে দিয়েছে, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এ ভেক্টরের মান বসিয়ে দিল প্লাস টি ইন্টু বি ভেক্টরের মান বসিয়ে দিল, ঠিক আছে। এবার কি আমরা কি জানি? আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে এটা পেলাম, এটাই কিন্তু আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? এটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেক্টর রূপে সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। টি এর মান কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওরমভাবে বের করতে পারবো না, ঠিক আছে। এবং টি এর মান বের হলে অ্যাকচুয়ালি এটা সমীকরণকেও বোঝাবে না, ঠিক আছে, এটা অন্য জিনিস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা যেটা পেলাম 1 নম্বরে, সেটাই আমাদের কি সরলরেখার সমীকরণ, যেখানে টি একটি বাস্তব প্যারামিটার, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এইবার এটা কার্তেশীয় আকারে প্রকাশ করার মাধ্যমটা কি, যে আমরা কি জানি, আর ভেক্টর ইকুয়ালস টু এইটা, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, মানে কি এইটা, এই যে 1 নম্বরে যেটা পেয়েছি সেটা লিখে দেওয়া হলো। এবার দেখ, এবার কী করা হচ্ছে, আই ক্যাপগুলোকে এক জায়গায় আনা হোক। আই ক্যাপ, এই যে আই ক্যাপ এখানে আছে আর আই ক্যাপ এখানে আছে, সেটা এক জায়গায় আনলে 1 প্লাস টি হয়। জে ক্যাপ আর এই জে ক্যাপকে এক জায়গায় আনলে -2 প্লাস 2t। আবার কে ক্যাপটা ওরম যদি করি আমরা, তাহলে কী পেয়ে যাচ্ছি, এই যে 4 - 1, মানে -1টা টি এর সাথে গুণ হচ্ছে, তাহলে 4 - t, ঠিক আছে। তাহলে এইভাবেই আমরা দেখ পেয়ে যাচ্ছি, এক্সের ভ্যালু 1 প্লাস টি, ওয়াইয়ের ভ্যালু -2 প্লাস 2t, আর জেডের ভ্যালু 4 - t, ঠিক আছে। এইবার এখানে একটু কম্পেয়ার করে আমরা টি এর ভ্যালুগুলো বের করে ফেলব। তাহলে কি হচ্ছে, 1টাকে লেফট সাইডে নিয়ে যা, তাহলে টি এর ভ্যালু কি x-1, এখানে কি -2 লেফট সাইডে যাবে আর 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে টি এর ভ্যালু কী পেয়ে যাবো এখান থেকে, যে y+2/2, y+2/2 হয়ে যাচ্ছে টি এর ভ্যালু, ঠিক আছে। আর জেডের ভ্যালু কী হয়ে যাচ্ছে, 4টা লেফট সাইডে যাবে, z-4 ইকুয়ালস -t, তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে, 4 - z, হচ্ছে। ওকে, আচ্ছা, এটাকে আমরা এরকমও লিখতে পারি, z-4/-1ও লিখতে পারি, এটা কি টি এর ভ্যালু। তাহলে কী দাঁড়ালো, তিনটে জায়গা থেকে আলাদা আলাদাভাবে টি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। যে প্রথমটা থেকে পেলাম x-1, দ্বিতীয়টা থেকে টি এর ভ্যালু পাচ্ছি y+2/2, আর 3 নম্বরটা থেকে টি এর ভ্যালু পাচ্ছি যে z-4/-1। তাই তিনটেই টি এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা টি এর ভ্যালু তিনটেকে ইকুয়াল যদি করে দিই, তাহলে x-1/1, y+2/2, z-4/-1, এটাই আমাদের কী হয়ে যাচ্ছে, একটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। এখানে কি, এই সরলরেখাটা কোন বিন্দুগামী, ভালো করে খেয়াল কর। মেন সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি প্রথমে কী আছে, x1 এর জায়গায় কী আছে 1, y1 এর জায়গায় কী আছে -2, খেয়াল কর, কারণ y+2 লেখা আছে, কিন্তু মেন সূত্র কি y-y1, তাহলে কি y-2 লিখলেই আমরা এটাকে একমাত্র পেতে পারি। তো মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়, তাহলে -2 আর জেডের পার্টে কি 4 আছে, তাহলে 1, -2, 4। আচ্ছা, আর এ বি সি কী হচ্ছে 1, 2, -1, 1, 2, -1, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি দেখতে পেলাম, যে এটা 1, -2, 4 বিন্দুগামী, আর দিক অনুপাত কত 1, 2, -1। ভালো করে খেয়াল কর,
এখানে যে বিন্দুটা মানে এ ভেক্টরটা ছিল খেয়াল কর 1 -2 4, আর বি ভেক্টর মানে দিক অনুপাত যেটা ছিল সেটা দেখ 1 2 -1, 1 2 -1, তাহলে ম্যাচ করলো। তাহলে এই যে এত কিছু প্রসেস করে আমরা করলাম, এত কিছু প্রসেস না করেও করা যেতে পারতো। মানে আমরা কি করতে পারতাম, এখানটায় তার স্থানাঙ্কটা লিখে নিলাম যে 1, -2, 4, আর এটা দিক অনুপাতটা এ বি সি বলে লিখে নিলাম। কি লিখতাম 1, 2, -1। তারপরে আমরা এই যে সূত্রটা শিখেছি যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকলস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, সেগুলোতে আমরা ওই ভ্যালুগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা কার্তেশীয় আকারে সমীকরণটা পেয়ে যেতাম। তো যাই হোক, তবে এই অঙ্কটা একটা কী শিক্ষা দিল, এই অঙ্কটা শিক্ষা দিল যে ভেক্টর রূপ থেকে কার্তেশীয়তে কীভাবে আমরা যেতে পারি, সেটা একটা বোঝানোর শিক্ষা দিল। সেটা কিন্তু ভালো করে একটু দেখে নিবি, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবি সবসময়। ওকে, এই হলো 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কী বলছে? 2 নম্বর অঙ্কটা এটা বলছে যে দুটো বিন্দু যদি দেওয়া থাকে, সে বিন্দুগামী সরলরেখাটি কার্তেশীয় ভেক্টর সমীকরণ। মানে একই টাইপেরই অঙ্ক কিন্তু সবই, কিচ্ছু না। তাহলে কি একটা x1 y1 z1 নাম দিয়ে দে, আর একটা x2 y2 z2 নাম দিয়ে দে। তাহলে এইটা সমীকরণটা কী হবে? এটা ভেক্টর সমীকরণ চেয়েছে, এটা তাহলে প্রথমে একটা কাজ করতে পারিস, কার্তেশীয় সমীকরণটাকে লিখে নিতে পারিস, কার্তেশীয় থেকেও ভেক্টর বের করতে পারিস। ঠিক আছে? আচ্ছা, দুটোই চেয়েছে, কার্তেশীয় চেয়েছে, ভেক্টরও চেয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কার্তেশীয়র সূত্র কি? যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই x2 - x1। দেখ, আমি কিন্তু ভিডিওটা রিওয়াইন্ড করে একটু দেখে আমি বলে এসেছি যে দুটো প্রসেসে অ্যাকচুয়ালি সরলরেখা বের করা, সমীকরণ বের করা যাচ্ছে। একটা হলো কি, একটা হলো বিন্দু দিয়েছে আর দিক অনুপাত দিয়েছে, সেই দুটোর সাহায্য নিয়ে। আরেকটা কি, দুটোই বিন্দু দিয়েছে তার সাহায্য নিয়ে। এখানে কি দুটোই বিন্দু দিয়েছে, তার সাহায্য নিয়ে বের করা হচ্ছে। তাহলে এক্স থেকে x1 বিয়োগ, তার নিচে কী হচ্ছে x2 - x1। একই রকমভাবে এগুলো ডিসকাশন করে এসেছি। এই মানগুলো জাস্ট সিম্পলি বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার ফলে এই যে সমীকরণটা পাওয়া গেল, সেটা হলো কি কার্তেশীয় সমীকরণ। আর ভেক্টর সমীকরণ সূত্রটা কী ছিল? আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মানে প্রথম বিন্দু প্লাস টি ইন্টু দুটো বিন্দুর বিয়োগফল। এখানে আমি এটাও বলেছি যে এর জায়গায় আমরা বি ভেক্টরও বসাতে পারি, বা বি মাইনাস এর জায়গায় আমরা এ মাইনাস বিও বসাতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি আর কিছুই না, এ ভেক্টর মানে একটা বিন্দু, বি ভেক্টর মানে আরেকটা বিন্দু। এবার এরকমভাবে বসিয়ে দেওয়া হয়েছে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর বিয়োগফল করা হয়েছে। তাতে দেখ এই সমীকরণটা পেয়ে গেছি। তো এইটাই হয়ে গেল আমাদের মূল বিষয়। তো বাকি উদাহরণগুলো একটু দেখবি, ঠিক আছে? বাকি উদাহরণগুলো দেখে অ্যাকচুয়ালি এক্সারসাইজ সলভ করে ফেলতে হবে। এক্সারসাইজ থেকে আমার নতুনভাবে তেমন কিছু বলার নেই, খুব বলার জায়গা খুব কমই আছে। সব এমসিকিউগুলো করবি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি, যে ভাব 4 নম্বর এমসিকিউ, যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ 3x - 2 2y + 1 2z - 4 তার দিক অনুপাত কী? এটা একটুখানি বুঝে নে যে এই যে অ্যাকচুয়ালি এটাকে আমি একটুখানি দেখাই। এটা মানে আমার এমসিকিউ যেটা আছে সেভাবেই লিখে দেখাতে হবে, তার কোনো মানে নেই। আমি একটা অন্য যা খুশি নিতে পারি দেখানোর জন্য। 3x - 2 2x - 4, ঠিক আছে, আর আছে ভাব 5x - 3। তো প্র্যাকটিক্যালি এইটা জানতে চাইলো যে এই সরলরেখাটা কোন বিন্দুগামী, আর জানতে চাইলো এই সরলরেখাটার দিক অনুপাত কত। ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করছি, যে লাস্ট যে পার্টটা আছে সেই পার্টটাকে 5x মাইনাস, আচ্ছা 5x তো হবে না এটা, ওহো এটা এমনিও ভুল হয়ে গেছে, সব করে এক্স দিয়ে লেখা হয়ে গেছে, সরি। সমীকরণটা 3x - 4 2x তো নয়, 2y - 3 আর হলো 4z - 5। তো দেখ, ভালো করে খেয়াল কর যে এবার জানতে চেলো যে এই সরলরেখাটা কোন বিন্দুগামী এবং তার দিক অনুপাত কী। তাহলে আমরা কি করতে পারি, আমাদের মূল কাজটা যেটা হবে, মূল কাজটা হলো এই সরলরেখাটার সাথে কম্পেয়ার করা, মানে x - x1 বাই a ইকুয়ালস টু y - y1 বাই b ইকুয়ালস টু z - z1 বাই c। এর সাথে কম্পেয়ার করা হলো আমাদের মূল কাজ। এবং ভালো করে খেয়াল কর এখানে কম্প্যারিজনের সময় যে এক্সের কিন্তু কোনো সহগ নেই, ওয়াইয়ের কোনো সহগ নেই, জেডের কোনো সহগ নেই, কিন্তু এই জায়গাগুলোতে এক্সের সহগ আছে, ওয়াইয়ের সহগ, জেডের সহগ আছে। তাহলে কি প্রথম কাজ হবে কি, আমাদের এই সহগটাকে সরানো। তাহলে আমরা কি করবো, প্রথমে 3 দিয়ে উপর নিচে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি হচ্ছে, ভালো করে খেয়াল কর, একটা হচ্ছে x - 4/3 আর নিচে কী হয়ে যাচ্ছে 1/3। এটা আমরা লিখতে পারছি, সন্দেহ আছে কোনো? আচ্ছা, তারপরে কি হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে দেখ y - 3/2 ডিভাইডেড বাই 1/2 ইকুয়ালস টু কী হচ্ছে z - 5/4 ডিভাইডেড বাই 1/4। কী হলো প্র্যাকটিক্যালি এটা ঘটলো যে এই যে এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি। কোনো একটা জিনিসের লবকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, হরকেও আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। যদি লবকে 3 দিয়ে গুণ করি, হরকেও কি 3 দিয়ে গুণ করতে হয়।
কারণ লব আর হরে সেম অপারেশন করতে হয় যাতে ভ্যালুটা সেম রাখা যায়। তো 3x মাইনাস 4কে আমরা কি লবে 3 দিয়ে ভাগ করছি, মানে এইভাবে এরকম 3 দিয়ে ভাগ করছি, হঠাৎ করে তো 3 দিয়ে ভাগ করে দিতে পারি না। তাহলে কি হরেও আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। হরে কত ছিল? হরে কিছু ছিল না, মানে কি 1 ছিল। তাহলে 3 দিয়ে ভাগ করলে কী হয়ে যাচ্ছে? 1/3। ঠিক এই কারণের জন্যই যে 3x মাইনাস 4/3 করার জন্য দেখ এক্স হচ্ছে মাইনাস 4/3 হচ্ছে আর হরে 1/3 থাকছে। একই লজিকে পরেরটা, একই লজিকে তারপরেরটা। তাহলে এখান থেকে কী দেখতে পেলাম? এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে এই যে 4/3, 3/2, 5/4 বিন্দুগামী, 4/3, 3/2, 5/4 বিন্দুগামী। আর কি হচ্ছে এই দিক অনুপাত বিশিষ্ট যে 1/3, হাফ আর 1/4, 1/3, হাফ আর 1/4 দিক অনুপাত বিশিষ্ট। এই লজিকটাকে সবসময় মাথায় রাখবি, ঠিক আছে, যে কীভাবে করা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ তাও দেখাই। সাপোজ ভাবে এরকম লেখা আছে যে 2x মাইনাস 1/3 ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 মাইনাস ওয়াই বাই কিছু দেয়নি, ইকুয়ালস টু যে জেড মাইনাস না জেড প্লাস 5 এরকম আছে। জানতে চেলো বা দরকার পড়লো, যেটাই হোক না কেন, যে এই সরলরেখাটার বিন্দুটা মানে কোন বিন্দুগামী সেটা দরকার পড়লো, আর এই সরলরেখাটা কত দিক অনুপাত বিশিষ্ট সেটা জানার দরকার পড়লো। তাহলে আমরা কি করব? মূল বিষয়টাকে খুব ভালো করে মাথায় রাখ। তাহলে আমরা কি দেখব? যে দেখ এখানটায় যে এক্সের সহগ আছে 2, তাহলে এক্সের পার্টে আমরা কি করব? যে সহগটা সরানোর চেষ্টা করবো এক্সের পার্টে। তাহলে এক্সের পার্টটাকে কী করবো? এক্সের পার্টটাকে উপর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। উপর নিচে 2 দিয়ে ভাগ করে দিলে কী হচ্ছে? এরকম হচ্ছে 2x মাইনাস 1/2 ডিভাইডেড বাই 3/2। আচ্ছা, এবার কি ওয়াইয়ের পার্ট? ওয়াইয়ের পার্টে আমরা কী করবো? ওয়াইয়ের পার্টটা দেখা আছে হলো কি 2 মাইনাস ওয়াই, কিন্তু ওয়াইয়ের আগে কোনো মাইনাস সাইন থাকা চলবে না, কারণ আমাদের সূত্রটা কি ওয়াই মাইনাস ওয়াই 1, ঠিক আছে। তার মানে কী হচ্ছে? এখানে একটা গণ্ডগোল হচ্ছে, এখানটায় মাইনাসটা আগে পরে হয়ে গেছে। তাহলে আমরা কী করছি? এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কী চলে আসবে? ওয়াই মাইনাস 2। ওকে, আচ্ছা। আর এই পার্টটা কী হয়েছে? এই পার্টটাই হয়েছে সূত্র হলো জেড মাইনাস Z1/C। এই পার্টটা হয়ে গেছে এখানে প্লাস, তাহলে আমাদের জেড মাইনাস Z1 বানাতে হবে, তাহলে জেড মাইনাস অফ -5 এরকম লিখে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের মেন সাজিয়ে ফেলি। দেখ কী হচ্ছে এবার, এখানে 2x মাইনাস 1/2 করলে কী হচ্ছে? এক্স মাইনাস হাফ ডিভাইডেড বাই কত আছে? 3/2। তাহলে এক্স মাইনাস হাফ বাই 3/2 ইকুয়ালস টু কী হচ্ছে? আচ্ছা, ওয়াই মাইনাস 2টাকে উপরে রাখি। আচ্ছা, এই -1 এটাকে আমরা নিচে লিখতে পারি, আর -1 উপরে মাইনাস গুণ করে রাখাও যায়, নিচে মাইনাস গুণ করে রাখাই তাই একই ব্যাপার। আচ্ছা, আর এটা কি লিখতে পারি? জেড মাইনাস অফ -5 ডিভাইডেড বাই কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তো প্র্যাকটিক্যালি দেখ এক্সের পার্টকে একরকমভাবে সাজানো হলো, ওয়াইয়ের পার্টকে একরকমভাবে সাজানো হলো, জেডের পার্টকে একরকমভাবে সাজানো হলো, কিন্তু তোর মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হলে এই যে সাজানোর রূপটা এরকম যেন থাকে, এক্স মাইনাস x1/a ইকুয়ালস টু ওয়াই মাইনাস y1/b, ওয়াই মাইনাস y1/b, আর এটা কি জেড মাইনাস Z1/c, ঠিক আছে। মানে মূল বিষয়টা কি? যে এক্স ওয়াই জেড যেন থাকে, এক্স থেকে একটা বিন্দু বিয়োগ হচ্ছে মানে x1, বা ওয়াই থেকে একটা বিন্দু y1 এরকমভাবে বিয়োগ হয়, আর নিচে কি হচ্ছে? দিক অনুপাতটা এবিসি যেন প্রপার ফর্মে থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? যে এই যে সরলরেখাটা কোন বিন্দুগামী? 1/2, 2, -5, কারণ এটা দেখ x1কে রিপ্রেজেন্ট করছে। তাহলে কি হচ্ছে? 1/2, 2, -5 বিন্দুগামী, ঠিক আছে। আর তার দিক অনুপাত কি? দেখ নিচে কী আছে? 3/2 -1 1, তার দিক অনুপাত কী হবে? 3/2, -1, 1, ঠিক আছে। এত দিক অনুপাত বিশিষ্ট। এইভাবে তুই অ্যাকচুয়ালি মানে সরলরেখার দিক অনুপাত আর বিন্দুগুলো বের করে ফেলতে পারবি, এবং সেগুলোর সাহায্য নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন অঙ্ক করতে হবে, ঠিক আছে। যাই হোক, এমসিকিউর কর পুরো, তারপরে এখানে করতে হবে অতি সংক্ষিপ্ত দেখ অতি সংক্ষিপ্তর 1 নম্বর এক্স অক্ষের কার্তেশীয় ভেক্টর সমীকরণ। তো এটা একটা মজার অঙ্ক আছে, এটা একটু ভেবে বের করবি, আমি কিছু বলছি না এখন, ঠিক আছে। 2 নম্বরটা দেখ, এগুলো ডিসকাস করলাম। 2 নম্বর এই যে 2x - 5 এগুলো ডিসকাস করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এইমাত্র ডিসকাস যেগুলো করলাম, যে এটাকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, এটাকে কী করতে হবে? ওয়াইটা এত সামনের দিকে আনতে হবে, তাহলে কী করবো? উপর নিচে -3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। আর এইটা কি? ওই যে জেড লিখে এটা মাইনাস চিহ্ন দিয়ে তারপরে -1 লিখবো উপরে, আর নিচে যা আছে একই থাকবে, মানে 6 থাকবে। তো একটু গুছিয়ে কর, কিছু উদাহরণ দেখ, তাহলে
যাই হোক, এগুলো বুঝে যাবে। আচ্ছা, এখানে দেখ 2 নম্বরটা একটা জিনিস কী জিজ্ঞেস করছে যে এই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাত সমূহ কী হবে। আমি এটা অলরেডি বলে এলাম, যে কোনো দুটো সমান্তরাল সরলরেখার কি দিক অনুপাত সেম হয়। তাহলে এই সরলরেখাটা যদি দিক অনুপাত প্রপার বের করে ফেলতে পারিস, মানে কি তার হরে কী কী থাকছে, তাহলে কিন্তু বলতেই পারিস ওই দিক অনুপাতটি কী হবে, তার সমান্তরাল সরলরেখারও হবে। আচ্ছা, 3 নম্বরটা কি, এই কার্তেশীয় সমীকরণের দিক কোসাইন লিখতে বলছে। আচ্ছা, এটা প্রথমে দিক অনুপাত লিখে ফেল, যেভাবে দেখালাম আর কি, সেভাবে আর কি। এই যে 6 দিয়ে ভাগ করে, এটা 3 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে, তো যাই হোক দিক অনুপাতগুলো লিখে ফেল। এবার দিক অনুপাত থেকে কী করে দিক কোসাইন বের করে সেগুলো কিন্তু ডিসকাশন আগের চ্যাপ্টারই হয়েছে, দিক কোসাইন বের করবি। ওকে। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কী বলছে? 4 নম্বর অঙ্ক বলছে যে এত সরলরেখাটি কোন অক্ষের উপর লম্ব। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল কর, যে মানে যে অক্ষের উপর লম্ব হবে প্র্যাকটিক্যালি, সেই অক্ষটা দিক অনুপাতের সাথে, সেই অক্ষটার দিক অনুপাতের সাথে এই সরলরেখার যে দিক অনুপাত, এই সরলরেখার দিক অনুপাত কী বলতো, 202, তাই তো? যেই অক্ষরটার সাথে লম্ব হবে সেই অক্ষের দিক অনুপাতের সাথে এই সরলরেখার দিক অনুপাতের গুণফলের যোগফল। গুণফলের যোগফল মানে আমি আগে চ্যাপ্টারেই বলে এসেছি, মানে কি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। কারণ এই সরলরেখা দিক অনুপাতকে A1 B1 C1 নাম দিয়ে দিলি, আর অন্য যে অক্ষরটার সাথে এটা লম্ব হবে তার দিক অনুপাতকে A2 B2 C2 নাম দিয়ে দিলি। এবার গুণফলের যোগফল মানে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, দেখ কোনটা 0 হচ্ছে। এখন অক্ষগুলোর দিক অনুপাত কিন্তু তুই জানিস যে এক্স অক্ষের দিক অনুপাত কী হয়, 1 0 0, ওয়াই অক্ষের কী হয় 0 1 0, আর জেড অক্ষের কী হয় 0 0 1। প্র্যাকটিক্যালি কোন অক্ষটার সাথে, এই যে 1 0 0-র সাথে এটা গুণ করলে কি 0 হবে? না, হচ্ছে না। 0 1 0-র সাথে 2 0 2 গুণ করলে কি এটা হবে? হ্যাঁ, হয়ে যাচ্ছে। দেখ 2 এর সাথে প্রথমে কি 0 গুণ হচ্ছে, তো বা 0-র সাথে এখানে 1 গুণ হচ্ছে, আর 2 এর সাথে আবার 0 গুণ হচ্ছে, তাহলে তো পুরোটা রেজাল্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা বুঝে নিয়ে এটা গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে। 5 নম্বর কি বলছে, যে একটা সরলরেখার, এই সরলরেখাটা ভেক্টর সমীকরণ, এগুলো ডিসকাশন হয়েছে, উদাহরণও ডিসকাশন হয়েছে। ঠিক আছে, সংক্ষিপ্ত আসি, যে এত ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা এত বিন্দুগামী। দেখ এইসব দেখে কিন্তু কিচ্ছু ঘাবড়ানোর কিছু নেই। মূল বিষয়ে দেখবি কোনটা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, মানে কোনটা বিন্দু ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, আর কোনটা কি দিক অনুপাত ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। দেখ এত বিন্দুগামী বলে দিয়েছে, তার মানে কি এইটা কি এ ভেক্টর, আর এত ভেক্টরের সমান্তরাল তার মানে কি এটা হলো দিক অনুপাত ভেক্টর, মানে কি বি ভেক্টর। দিক অনুপাত ভেক্টরটা কত তাহলে, 1 -2 3। আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি যে একটা সরলরেখা আর তার সমান্তরাল সরলরেখা দিক অনুপাত সেম। তাহলে এইটা বলছে এত ভেক্টরের সমান্তরাল সরলরেখা, তাহলে এইটার যা দিক অনুপাত মানে কি 1 -2 3, তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতও কি 1 -2 3 একই হবে। তাহলে কি আমি বি ভেক্টর পেয়ে গেলাম, দিক অনুপাত ভেক্টর 1 -2 3। আর কি পেয়ে গেছি, যে সে ভেক্টর বিন্দু, আমি কোন বিন্দু আমি 1 -2 5। তাহলে এবার সূত্র x - x1/a, y - y1/b, z - z1/c। এরকম করে কার্তেশীয় পাবি, ভেক্টরও ডিসকাস হয়েছে, সেভাবে ভেক্টর পাবি। আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। একই রকমভাবে 2 নম্বর অঙ্ক, সমান্তরাল দিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। 3 নম্বর অঙ্ক তাই, কার্তেশীয় আকারে দিয়ে দিয়েছে, ভেক্টর আকারে বের করতে বলেছে, সেগুলো আমি দেখিয়েছি অলরেডি ডিসকাস করে, কিছুই নেই। এটাকে ইকুয়াল টু টি ধরে নিতে পারিস, অথবা উদাহরণও আছে। টি ধরে নিলে আলটিমেটলি ওটা পেয়ে যাবি। এক্স ইকুয়াল টু দেখ 2t - 3 হবে, ওয়াই ইকুয়াল টু 4t + 5 হবে, জেড ইকুয়াল টু 2t - 6 হবে। এবার কি, যে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এক্স আর ওয়াই আর জেডের মান বসিয়ে দে, তাহলে এটি পেয়ে যাচ্ছিস। ঠিক আছে। 4 নম্বর তাই, দিক অনুপাত বের করতে বলেছে, দিক অনুপাত দেখিয়ে দিয়েছি। প্রতিসম আকারে ভেক্টর রূপে সমীকরণ, একই ব্যাপার। যাই হোক, মোটামুটি সব ডিসকাশনগুলো হয়ে গেছে, সেই ডিসকাশনের উপর বেস করে সব অঙ্কগুলো রয়েছে, আর নতুন কিচ্ছু বলার নেই। একটু ভাষাগুলো এদিক ওদিক করেছে হয়তো বড় জোর, আর কিছুই না। এখানে দেখ 6 নম্বরের অঙ্কে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ, এই নিয়েও ডিসকাশন হয়েছে, উদাহরণও দেখিয়েছি। ঠিক আছে। যাই হোক, অঙ্কগুলো সব কটা করে ফেলবি। ওকে। আর যেটা আটকাবে সেটা তো পরের দিন আমি হোমওয়ার্ক চেক করার সময় দেখিয়ে দেবো। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।